একটা পর্যায়ে এসে এবং যেটা ডক্টর মঞ্জুর চৌধুরী যথার্থই বলেছেন, নানা কারণে মানুষের মধ্যে ক্ষোভ ছিল, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বাক স্বাধীনতা হরণ, ভোটাধিকার হরণ, মানবাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, দেশে টাকা বাইরে চলে যাওয়া, সব মিলিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং একটা পুঞ্জীভূত প্রকাশ ঘটেছে এবং সরকারের বিদায়, ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্রের প্রতিষ্ঠা, এই ছিল লক্ষ্য। কিন্তু তারপরে আমরা গ্রাফিতি, সংস্কার কমিশন, কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে এখন এটা বোঝা যাচ্ছে যে সমাজের নানা অংশ থেকে নানাভাবে এটাকে একদিকের নেতৃত্বে কে ছিল সেটা প্রতিষ্ঠা করবার চেষ্টা, আরেকটা হচ্ছে কিছু ন্যারেটিভ বা রেটরিক দেওয়ার কারণ হচ্ছে এই আকাঙ্ক্ষা ছিল। কে কতখানি বাস্তবায়নের ব্যাপারে আন্তরিক সেটা নিয়ে একটা মৌলিক প্রশ্ন তোলাই যেতে পারে বা বিতর্ক হতে পারে, কিন্তু এখন এই যে অসংখ্য বিষয় সেই বিবেচনা করলে আসলে 2 বছরে আমাদের অর্জন কি? অনেকে মনে করেন যে অর্জন একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনার বিদায়, আর বাকি অনেক কিছুতেই বিসর্জন। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইডিওলজিক্যালি, কালচারালি বাংলাদেশ অনেকখানি পিছিয়ে গেছে। এই যে মবের কথা বলি, এই মব আমাদের ছিল, হয়তো এইভাবে আমরা কখনো দেখিনি। এই যে বাংলাদেশের ইতিহাস নিয়ে এই যে এক ধরনের বেয়াদবির কালচার শুরু হয়েছে যে কোনো জায়গায়। এখন আগে তো বিতর্ক ছিল, বিরোধ ছিল, মারামারি ছিল, কিন্তু একজন নেতাকে অসম্মান করে কোন পর্যায়ে কথা বলে সেটা আগে ছিল না, যেটা আমরা গত 2 বছরে দেখলাম। এত খারাপ কিছুর মধ্যে ইভেন শেখ হাসিনা শাসনের মেয়েরা ঘরের বাইরে যেতে এত ভয় পেত না গত 2 বছরে যতখানি ভয় পেয়েছে। এই জায়গায় আসলে অর্জন কী এবং বিসর্জন কী সেটা একটা বিষয়। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এখনও অভ্যুত্থানের নানান আরেকটা অভ্যুত্থান হবে। এই যে মানুষ এখন দ্বিতীয় আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছে, ইতিমধ্যে জামায়াত ইসলামের আমিরও বলেছেন। তো সব মিলে একটু আপনার কাছ থেকে শুনতে চেয়েছি, মানে আমাদের অর্জনটা কি, অর্জনের সঙ্গে এখন বিসর্জনের প্রসঙ্গটা আমি তুললাম, যে বিসর্জনের ব্যাপারটা আসছে। অর্জনটা আমার কাছে মহৎ। আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিবাদ থেকে আপনি মুক্ত হওয়ার যে উদ্যোগ, সেটা 24শে গণঅভ্যুত্থান। এখন তো এনসিপি জামাত বলছে যে আপনারও আবার ফ্যাসিবাদী হয়ে উঠছেন। না, ওটা আরেক আলোচনা। কিন্তু বিএনপি ফ্যাসিবাদ হয়ে যাচ্ছে বিধায় আমি 24শে গণঅভ্যুত্থান না করে আওয়ামী জামানায় থাকবো, এটা ভাবতে পারে যারা একসময় আওয়ামী লীগের সঙ্গেই ছিল। আওয়ামী লীগের কোনো না কোনোভাবে প্রশংসা করার এসে যাবে তাদের ভিতর থেকে, মানে এটা স্বাভাবিক। যারা সমাজতন্ত্রের কর্মী ছিল তারা শ্রেণীহীন সমাজের কথা, তাদের বক্তব্য বিবৃতি, চালচলন এসে যাবে, যদি বর্জিয়া রাজনীতিতেও যায়। তো এখানে যারা আছেন তাদের একটা বড় সেকশন অতীতে ছাত্রলীগের মধ্যে ছিল, যারা এই কথাগুলো বলছেন, এবং গণঅভ্যুত্থানও তাদের ভূমিকা ছিল, পরবর্তীতে পরিবর্তিত। জামাত মানে ছাত্র শিবির, ওর এখানে একটা অংশ আছে যারা ছাত্রলীগের নামে ছাত্রলীগের মধ্যে ছিল, পরে দাবি করছে আমরা শিবির। কিন্তু আমাদের ওই সময় পিঠ বাঁচানোর জন্য কৌশলগত কারণে আমরা ছাত্রলীগে ছিলাম। আমার এই জায়গাটায় বিতর্ক আছে আমার কাছে। তো ছাত্রলীগের নামে যারা নারীদের অসম্মানিত করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অসম্মানিত করেছে এবং গণতান্ত্রিক কর্মীদেরকে হল ছাড়া করছে, পিটিয়েছে, তাহলে তো তারাও শিবির, তারা এই কাজটা করছে। কারণ মানে ছাত্রলীগের মধ্যে ছিলাম তো। এবং এমনকি ধর্ষণ থেকে শুরু করে এমন সীমাহীন যে মানে লুটপাটও করেছে, ওই সময় ছাত্রদের টাকা পয়সা কেড়ে নিয়েছে। তো এই মুখোশধারীরা, বা যেটা এখন গুপ্ত হিসাবে চিহ্নিত হচ্ছে, তো কোনো ছিল। তো এখন এরা কিন্তু গণতন্ত্র, মানে বিশেষ করে গণঅভ্যুত্থানের পরপর যে কালচারটা আপনার যেটা বললেন যে মব শব্দটা আগে ছিল না, এটা আমরা পাইছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়। মানে একটা কিছু হলে পরে এটা একটা ট্যাগ দিয়ে দেওয়া, এবং তারকে নৃশংসভাবে হত্যাও করা হয়েছে, অনেক জায়গায় লুটপাট করা হয়েছে, অনেক বাড়ি দখল করা হয়েছে, কোনো না কোনো ট্যাগ দিয়ে এটা করা হয়েছে। এটা কিন্তু আমার বিবেচনায় গণঅভ্যুত্থানের প্রাপ্তি না। যারা অতীতে সন্ত্রাসী এবং ফ্যাসিবাদের সঙ্গে ছিল তাদের মাথার থেকে এটা যায়নি। এই দখলনামা, এই লুটপাট, এই চাঁদাবাজি, গুলশানে যেটা একটা হয়েছিল, যেটা ধরা পড়লো, পরে দেখা গেল সে অতীতে অন্য একটা রাজনীতি, হ্যাঁ, ধানমন্ডিতে হয়েছে। তো এর একটা অংশ ছিল। এমনকি এখানে শিবির নামে যারা রাজনীতি করছে, দেখবেন আমার বিবেচনায় ধর্মের নামে রাজনীতির নামে
তার অতীতে কখনো মানুষের সমর্থন পায়নি, পাকিস্তানের মধ্যে তো পাই নাই। বাংলাদেশকে তারা অস্বীকার করেছে, যেমন পাকিস্তান আন্দোলনের সময় পাকিস্তান আন্দোলনে ছিল না, তারা পাকিস্তানকে বিরোধিতা করছে, ব্রিটিশকে সমর্থন দিয়েছে, এরাই জামায়াত ইসলাম। আবার বাংলাদেশে এটা একেবারে নিরক্ষর মানুষ, রিক্সা চালকও জানে, কুলি মজুরও জানে, কৃষক জানে, বাংলাদেশ ছাড়া 71 কোনো মুক্তি নেই, কিন্তু জামাত ঠিক তার বিপরীত অবস্থান নিয়েছে। তখন ছাত্র সংঘ ছিল, শিবির না, এটা ছাত্র সংঘ নামে ছিল। এমন কোনো ঘটনা নেই, দুষ্কর্ম নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো শিক্ষককে হত্যা করা হয়েছে তার 98 জনই হত্যা শিকার হয়েছে এই শক্তির হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকে বলে যে সেই সময় বুদ্ধিবৃত্তিক ঘটনাকে ধ্বংস করার জন্যে তারা এটা করছে, এবং তাদের নেতা পরবর্তীতে পালিয়ে লন্ডনে গেছে। খালেক, হ্যাঁ, খালেক আরেকজন, হ্যাঁ মঈনুদ্দিন। তো এইসব মানুষরা হত্যাকারী সরাসরি, তাদেরই মানে রাজনৈতিক ধারা হচ্ছে এই ধারা, এবং তারা গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতার সঙ্গে তুলনা করছে, যে দ্বিতীয়বার স্বাধীন আছে। আমার কাছে তখন মনে হয়েছে, আমি টকশোতেও বলেছি, অনেক জায়গায় আলোচনা, যে যারা প্রথম স্বাধীনতাকে স্বীকার করতে পারেনি তারা একমাত্র দ্বিতীয় শব্দ উচ্চারণ করে। স্বাধীনতা তো একটা, যেমন পাকিস্তান স্বাধীন দেশ ছিল, কিন্তু যখন আমরা মনে করছি এখানে আমাদের আশা পূরণ হবে না, এরা নির্যাতনকারী, তখনই তো সেটা আমরা পরিত্যাগ করে যুদ্ধ করে এটা ভেঙে আমরা স্বাধীন রাষ্ট্র করছি। পাকিস্তান স্বাধীন হবার পর আমাদের বুঝতে বেশি সময় লাগেনি যে এটা আমার দেশ না। তো স্বাভাবিক কারণে এই গণ অভ্যুত্থান কি তাহলে 71কে চ্যালেঞ্জ করছে, দ্বিতীয় স্বাধীনতা কথার মধ্যে? এরা কারা? এরা প্রথম স্বাধীনতা, অর্থাৎ 71-এ যারা বাংলাদেশকে স্বীকার করতে, আমার বিবেচনায় করতে পারে নাই এবং বিপক্ষে অবস্থান নিচ্ছে, আল বদর, আল শামস, এরা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার কথা বলে। এরাই কিন্তু বলেছে জামাত খুব ক্ষমতার সন্নিকটে, এবার আওয়ামী লীগ নাকি নৌকা ধানের শীষ, দুই শক্তির একই বিষ, নাকি একটা স্লোগান তারা উঠাইছিল। আপনি চিন্তা করে দেখেন যে কোথায় আওয়ামী লীগ, তাকে পতন ঘটানোর জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম, 18 বছর লড়াইটা বিএনপির, বেগম খালেদা জিয়া জেল খাটছেন, তার নেতা কর্মীরা, অন্যরা করেন আমি এটা বলবো না, তারাও করছে, কিন্তু বিএনপির সীমাহীন অত্যাচারের মুখে তারা আপোষ করেনি, তাকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত করে দিচ্ছে। যে আওয়ামী লীগ নির্যাতন ভোগ করে, কারা এরা? এই শক্তি, যারা কখনো সত্য বলে না, যারা কখনো ন্যায়সঙ্গত কথা বলে, ন্যায়ের কথা, সত্যের কথা বলে তারা জাতিকে মানে বিভক্ত এবং বিপদগামী করার চেষ্টা করে। তারা কিন্তু এখনো পর্যন্ত গণঅভ্যুত্থানকে মানে যতটুকু নেওয়ার গণঅভ্যুত্থান থেকে তারাই বেশি নেওয়া হয়েছে। অর্থাৎ প্রশাসনে কিন্তু ম্যাক্সিমাম তাদের, অর্থাৎ আওয়ামী লীগের ভোল ফাটিয়ে তাদের সঙ্গে গেছিল আমার বিবেচনায়। প্রশাসনও একই জিনিস সংগঠিত হয়েছে। সেই জায়গাটায় বিএনপির নির্বাচনের জন্য অনেক ঘটনা, আপনাকে আপোষ বলেন, মেনে নেওয়া বলেন, সেই সময়, নাহলে তারা নির্বাচনটাকে, ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা বলেন, তিনি প্রায় বলতেন যে দেশের মানুষ 50 বছর চাই তাকে। ওই ইতালিতে গিয়ে সম্ভবত প্রথম বললেন 10 বছর চাই, 5 বছর 10 বছর, তারপরে আসলেন 5 বছরে। আমি এটা খেয়াল করছি, 50 বছর এক্সাম করে 10 বছর, তারপরে সে, এই ভদ্রলোক একবার পার্টি করারও চিন্তা করছিল, এবং এবারও ক্ষমতায় নেওয়ার সময় বলেছিল অল্প সময়ের জন্য তিনি কিছু করতে পারবেন না, সে তো ক্ষমতা নেবেন না। ছাত্ররা তার কাছে যখন গেছিল ওই আগের পিরিয়ডে, অর্থাৎ একই কথা উনি বলছিলেন, উনি ক্ষমতা প্রিয়, নো ডাউট, এবং সেটি পার্টি গঠনের মধ্য দিয়ে এবং পার্টি বিলুপ্তির মধ্যে দিয়ে বুঝছিলেন এটা সম্ভব না। গণতন্ত্রের বাইরে গিয়ে কি পরিণতি হয়, এই ভদ্রলোকের অন্য সব কিছু বাদ দিল, এসেই প্রায় 650 কোটি টাকা তার বোধহয় সুদ বা এই টাইপের একটা অর্থ সে মকুব করে নিয়েছিল সে ক্ষমতায় থাকা অবস্থাতে। 550 কোটি টাকা, 550 কোটি টাকা সম্ভবত। তা আমার কাছে মনে হয়েছে, তো তারপরেও আমি সমালোচনা করি না এই কারণে যে যথাসময়ে না, আমাদের এই এক্সাম্পলটা, এটা মানে গণঅভ্যুত্থান প্রথম না, প্রথমটা তো 69-এর গণঅভ্যুত্থান, সেটাও বাঙালিরা করছে পাকিস্তানের প্রেক্ষাপটে। প্রথমটা 90-এর গণঅভ্যুত্থান, যখন আমরা ছাত্রকর্মী ছিলাম, আপনারাও ছিলেন,
তো ওই সময়টা গণঅভ্যুত্থানের পরবর্তী 3 মাসের মধ্যে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব কিন্তু নির্বাচন দিয়ে যথারীতি নির্বাচিত সরকার তারা তো সেটাও 9 বছর সংগ্রাম করতে হয়েছে, মানে পুরো সময় প্রথম দিন থেকে তার ক্ষমতা। একের 9 বছর সংগ্রামের পরে আমরা কিন্তু জাস্টিস সাত্তার সাহেবকে আরো লক্ষণীয় ব্যাপার কিন্তু শাহাবুদ্দিন সাহেব এরশাদ কর্তৃক কিন্তু নিয়োগপ্রাপ্ত, এটা কিন্তু লক্ষণীয় বিষয়। এরশাদ চলে যাওয়ার পরে তার যে ভূমিকার যথাযথ ভূমিকা ছিল, মানে একজন জাস্টিস হিসাবে, চিফ জাস্টিস হিসাবে, সেটা কিন্তু ইতিহাসে আমার বিবেচনায় অত্যন্ত লক্ষণীয় এবং স্মরণীয় ঘটনা। তিনি নির্বাচন দিয়েছেন এবং দেখেন একজন প্রেসিডেন্ট হয়ে আসে আবার তার শপথে যায় না, সেই একমাত্র ব্যক্তি যে অ্যামেন্ডমেন্ট করাতে হয়েছে। শুধু না সেটা অ্যামেন্ডমেন্ট কি, যারা তারা নিয়োগ করতে চাচ্ছে তাদেরকে এই শর্তে তিনি যেতে রাজি আছেন, আবার তিনি তার আগের পথে মানে প্রেসিডেন্ট থেকে আরো অনেক নিচের পদে গিয়ে তিনি যাবেন। এই দৃষ্টান্ত আমাদের আছে তো। আর ইনি এসে 18 মাসে বাধ্য হয়ে নির্বাচন দিচ্ছেন, 3 মাসের মধ্যে দেন নাই। সেটা আবার কি করছেন, সংস্কার। কোন সংস্কার আমি আজ পর্যন্ত ধরতে পারিনি যে কি উনি কি সংস্কার করছেন। এটা আমার কাছে খালি মানে জুলাই সনদ সংস্কার এই কথাগুলো তার কাছ থেকে আমি শব্দগুলো পাইছি। সেই জন্য আমরা এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, মহামান্য মানে রাষ্ট্রপতি নতুন নির্বাচিত হয়েছেন, তার সামনে যে ঘটনাটা বা প্রাইম মিনিস্টারের সামনে যে ঘটনাগুলো ঘটেছে দুঃখজনক, নো ডাউট। হ্যাঁ, কোনো বিষয় যদি মানে এইসব ক্ষেত্রে মানে অনেক জিনিস বাদ পড়ে গেছে, যেতে পারে, আমি কাউকে বলেন। শেখ মুজিব সাহেব মানে প্রধান গণতন্ত্রই বাদ করে দিয়েছিলেন, তার জন্য তার পরিণতি ভোগ করছে। এই ক্ষেত্রে কিন্তু ত্রুটি স্বীকার করা হয়েছে, সঙ্গে সঙ্গে ত্রুটি স্বীকার, যে হ্যাঁ এটা আমরা সংশোধন করব। হ্যাঁ, যারা করছে তদন্ত সাপেক্ষে তাদের ব্যবস্থা নেওয়া উচিত, এটাও আমি এই ক্ষেত্রে বলে রাখি। এটা ঠিক করে নাই, কারণ যার আবু সাইদকে বাদ দিয়ে আপনি গণঅভ্যুত্থান করবেন, এটা আবার কি ধরনের কথা। 52 ভাষা আন্দোলনকে স্মরণ করবেন, সালাম বরকত রফিককে আপনি স্মরণ করবেন না? হ্যাঁ, তাদের ছবি থাকবে আবু সাঈদই তো প্র্যাকটিক্যালি পুরো মুভমেন্টের চেহারা পাল্টে দিয়েছে। আছে না, মানে প্রতীক আকারে। তার আগেও যেমন 18 বছরের অনেকজন আমাদের, ইলিয়াস আলী উনি বলেছেন, উনি যারা গুম হয়েছেন, খুন সব তো হয়েছেন, চৌধুরী আলম, হ্যাঁ চৌধুরী আলম, সবাই আপনি বললেন যেটা, হ্যাঁ তাদের কথাটা এই ধারাবাহিকতা সবাই স্মরণ করেন। কিন্তু টার্নিং পয়েন্টটা হচ্ছে আবু সাঈদ। আপনি তারটা বাদ পড়লে এটা আবেগের বিষয়, এখানে বিতর্ক হবে, এখানে হট্টগোল হতে পারে। কারণ 2 বছরের মাথায় এই জিনিস যারা করছে, এবং এটি বর্তমান বিএনপি সরকারকে কৌশলে বিতর্কের সামনে আনা হয়েছে, যে গোষ্ঠী করছে। আমি বলবো সে যদি আমার লোক হয়, বলবো যে জ্ঞাতে অজ্ঞাতে সে বিএনপিকে এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বকে 6 মাসের মাথায় একটা সমালোচনার জায়গায় এনে দাঁড় করছে। এটা খুবই খারাপ একটা দৃষ্টান্ত বলে আমার কাছে মনে হয়।